নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করি, কাজ সহজ হবে, সময় বাঁচবে, পয়সাও বাঁচবে। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল থাকে। দেখা যায় পুরনো হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছে, ব্যবহার করি না। তাই এমনই আমি পুরনো ধরনের টুল নিয়ে নিয়েছি আর পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি। সবার প্রথমে টুলের মধ্যে দেখুন গেঞ্জিটা আমি এইভাবে পরিয়ে নিচ্ছি। তারপর যে গেঞ্জির কাপড়টা আছে সেটাকে আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এবার আমাদের বাড়িতে যে জামা কাপড়গুলো এখানে সেখানে থাকে, নোংরা জামা কাপড় দেখতেও বাজে লাগে, যখন কাচাকাচি করি ধোয়ার জন্য খুঁজতে লাগে। তাই এইভাবে বাস্কেট তৈরি করে এর মধ্যে রেখে দিলে ঘরবাড়িও পরিষ্কার থাকবে, নোংরা জামা কাপড় নির্দিষ্ট জায়গায় থাকবে। আমরা যখন আটা বা ময়দা মাখি, যে পাত্রের মধ্যে দেখবেন পাত্রটা শুকনো থাকলে বেশ কিছুটা আটা বা ময়দা কিন্তু লেগে যায়, যেটা আমাদের নষ্ট হয় আটা বা ময়দা, আর বাসনটা মাজতেও পরিষ্কার করতেও সময় লাগে। তাই নুন তো আমরা ব্যবহার করি প্রত্যেকেই। নুন জল দিয়ে, সামান্য পরিমাণ জল আর নুন দিয়ে পাত্রের গায়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর আটা মাখুন। এতে দেখবেন আটা পাত্রের গায়ে একটু লেগে থাকবে না। এই দেখুন আমি মেখেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার। এই ধরনের যে তাওয়ালে আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, তাওয়ালেগুলোকে বাথরুমে কিংবা আমাদের রান্নাঘরে বা হাত মুছতে গেলে বারবার পড়ে যায়, আর বারবার পড়ে গেলে বারবার ঠিক করতে লাগে, আমরা বিরক্তও কিন্তু হয়ে যাই। তাই অর্ধেক করে ভাঁজ করে নিয়ে কুচি দিয়ে একটি গার্ডার লাগিয়ে নিলাম। সেই গার্ডারের অংশটাকে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি, একটি সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার রান্নাঘরেই হোক বা বেসিনের সামনে হ্যাং করার জায়গায় আপনারা হ্যাং করে রাখবেন গার্ডারটাকে। হাত মুছতে গেলে আর কখনোই কিন্তু পড়ে যাবে না, আর আপনাদের বারবার ঠিক। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের দাঁত এরকম হলুদ হয়ে যায়, এমনকি দাঁতে পাথর জমে যায়, মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, দাঁতে অনেক সময় পোকা ধরে, আর মাড়িতে ইনফেকশন হয়, অসহ্য যন্ত্রণা করে। তা দাঁত যে হলুদ হয়ে যায় কিংবা কালো পাথর জমে, পাইরিয়া মানে দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা, এই সব কিছুই আপনারা ঘরোয়া উপায় যদি অ্যাপ্লাই করেন, খুব সহজেই আপনাদের দাঁতকে সাদা ধবধবে মুক্তোর মতো করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা রেমেডিটি একবার দেখে নিই, ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। যে মেথি দানা আমরা মশলা হিসাবে খেয়ে থাকি, সেই মেথি দানা আমরা যদি সঠিকভাবে দাঁতে অ্যাপ্লাই করি, দাঁত যে হলুদ হয়ে যায়, দাঁতে কড়া পড়ে, পাথর জমে, সেই পাথরও খুব সহজেই দূর হয়ে যাবে। কিভাবে চলুন দেখে নিই। এর জন্য দেখুন সবার প্রথমে আমি 1 চামচ পরিমাণ মতো মেথি দানা নিয়ে নিয়েছি। এবার এই মেথির সঙ্গে আরও কিছু জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করব। কী জিনিস অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে আশেপাশে পাওয়া যায় পেয়ারা পাতা। দাঁতের জন্য কিন্তু পেয়ারা পাতা ভীষণ উপকারী। পেয়ারা পাতার রস দাঁতের ইনফেকশন কমাতে সাহায্য করে, এমনকি দাঁতে যে পাথর জমে, পাইরিয়ার মতো সমস্যাও দূর করে। এখানে বেশ কিছুটা পরিমাণ টাটকা সবুজ আমি পেয়ারা পাতা নিয়ে নিলাম। এবার এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা। আদার রসও কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী। এখানে আমি আদাটাকে ছোট ছোট টুকরো করে 2-3টে টুকরো নিয়ে নেব। এবার সবগুলো উপকরণ ভালো করে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ যে ব্যবহার করেছি তার যে রসটা খুব ভালোভাবে যেন বের হয়। এর জন্য আমি এইভাবে কিছুটা সময় নিয়ে ভালো করে এটাকে থেতো করে নিলাম। এবার এর মধ্যে আমরা 1-2টো জিনিস মিশিয়ে নেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে অসাধারণ একটি রেমেডি। এর মধ্যে সবার প্রথম যে উপকরণটা দেব সেটা হলো হলুদ পাউডার। হলুদ কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো, প্রাকৃতিকভাবে ইনফেকশন দূর করতে সাহায্য করে। এরপর আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলও কিন্তু দাঁতের জন্য ভালো। দাঁত
দাঁতকে উজ্জ্বল শাইন চকচকে করতে সাহায্য করে। সরিষার তেল আর হলুদ দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে। কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডা দাঁতের যে কালো পাথর জমে কিংবা দাঁত হলুদ হয়ে যায় সেগুলোকে সাদা ধবধবে করতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আপনারা তৈরি করে মিনিমাম 3-4 দিন ব্যবহার করতে পারবেন। কোনো কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিন। আপনারা চাইলে শুধু এটাকে ব্যবহার করতে পারেন, বা যেহেতু হলুদ দেওয়া আছে, সরিষার তেল দেওয়া আছে, এর গন্ধ অনেকেরই পছন্দ নয়, তাই যে টুথপেস্ট ব্যবহার করেন সামান্য পরিমাণ টুথপেস্ট আপনারা নিয়ে নিন। টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে আমরা এইভাবে এটাকে মিশিয়ে নেব। এবার কিভাবে আমরা এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে ব্রাশ আছে, আপনারা এটাকে দুবার ব্যবহার করবেন। রাতে খাওয়া দাওয়ার পর, সকালে ঘুম থেকে উঠে সামান্য পরিমাণ মিশ্রণ ব্রাশে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে নিন। তারপর আমি ব্রাশ করেও দেখাবো। তার আগে আরও একটি কাজ আমাদের করতে হবে। লবঙ্গ আমাদের দাঁতের জন্য যেরকম ভীষণ উপকারী ব্যথা কমাতে, সেরকম দাঁতের জন্য কিভাবে আমরা লবঙ্গকে কাজে লাগাতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে আপনারা 3-4 দানা লবঙ্গ নিয়ে নিন। তারপর কি করবেন, একটি পাত্রের মধ্যে লবঙ্গগুলোকে নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি। দেশলাই কাঠির মধ্যে থাকে ফসফরাস, আর ফসফরাস কিন্তু দাঁতের জন্য ভীষণ ভালো। অনেকের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, সেই সব দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ফসফরাস। এখানে যে লবঙ্গগুলো নিয়েছি, লবঙ্গগুলোকে আমাদের একটু ভালো করে থেতো করে নিতে হবে, যাতে লবঙ্গর ভেতরে থাকা উপকরণ গুণাগুণটা ভালোভাবে বের হয়। ভালো করে আমি এইভাবে দেখুন থেতো করে এটাকে নিয়ে নিচ্ছি। থেতো করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা 1 গ্লাস পরিমাণ মতো জল। জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। যদি লবঙ্গ বা দেশলাই কাঠি বেশি দেন তাহলে বেশি জল দিয়ে দেবেন। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেয়ারা পাতা। এবার এটাকে আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে পাত্রটাকে বসিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব। এটাকে কিন্তু হাই ফ্লেমে ফোটানো যাবে না। 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ফোটাতে হবে, যাতে যে জিনিস ব্যবহার করা হয়েছে জলে যাতে ভালো করে মেশে। এবার ছেঁকে নিচ্ছি। এটা প্রচণ্ড গরম, হালকা উষ্ণ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে। এই যে ব্রাশের মধ্যে মিশ্রণটা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, কিছুটা সময় নিয়ে নেব আর ধীরে ধীরে আমাদের দাঁতটাকে পরিষ্কার করব। জোরে নয়, ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে দাঁতটা এইভাবে ঘষতে হবে। আর যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, পায়রিয়ার মতো সমস্যা, তারা কি করবেন, তারা এইভাবে ব্রাশ দিয়ে দাঁতটা না মেজে আপনারা হাতের আঙুলের মধ্যে মিশ্রণটা নিয়ে নিন আর কিছুটা সময় দিয়ে ধীরে ধীরে দাঁতটাকে পরিষ্কার করুন। এইভাবে আঙুলের মধ্যে মিশ্রণ নিয়ে দাঁতটাকে আপনারা ঘষতে থাকুন। পরপর আপনারা এটাকে 2 থেকে 3 দিন করুন বন্ধুরা। যাদের দাঁত হলুদ হয়ে গেছে, এমনকি দাঁত দিয়ে রক্ত বের হয়, কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, সেই সব সমস্যা দূর হয়ে যাবে। দাঁত হবে একেবারে সাদা ধবধবে মুক্তোর মতো। এমনকি দাঁতের যে পাথর জমে যায় সেই পাথরও তুলতে সাহায্য করবে। তারপর যেটা আমরা জলটা তৈরি করলাম, এই জলটা দিয়ে কি করব, কুলিকুচি করব। জলটা কিন্তু গিলে আমরা খাবো না। এই যে এইভাবে জলটা নিয়ে নেব, ভালো করে আমরা কুলিকুচি করে কয়েক সেকেন্ড মুখের মধ্যে রেখে ফেলে দেব জলটা। এইভাবে আপনারা পরপর 2-3 দিন করুন, দেখবেন মুখ থেকে গন্ধ বের হবে না, দাঁতের যত সমস্যা সব দূর হবে। আর ভালো লাগলে রেমেডিটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। প্রাকৃতিক রেমেডি, আশা করছি 100% রেজাল্ট পাবে। ঠিক করার কোনো প্রয়োজনও পড়বে না। একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল। গরম জলে নুন দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যে ব্রাশগুলো থাকে, আমরা রেগুলার ব্রাশ দিয়ে দাঁত মাজি, এই ব্রাশগুলোর মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে। তাই সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন আপনারা অবশ্যই ব্রাশগুলোকে গরম নুন জলে ভিজিয়ে রাখুন। ব্রাশ জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। পটল আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন ছুরি দিয়ে, চাকু দিয়ে বা বটি দিয়ে পটলের খোসা ছাড়াতে গেলে খোসার মধ্যে অনেকটা পরিমাণ আমাদের পটল নষ্ট হয়। তাই ভাজার জন্য যদি আপনারা পটলের খোসা ছাড়াতে চান, বোতলের ঢাকনা দিয়ে এইভাবে কাটা আঁচড়াবেন, পাতলা খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো হবে। বা যদি তরকারির জন্য কাটতে চান, এই ধরনের পিলার ব্যবহার করুন। পিলার দিয়ে যদি খোসা ছাড়ান, সেকেন্ডও সময় লাগবে না,
খোসা ছেড়ে যাবে, সেই সঙ্গে কিন্তু সবজিও নষ্ট হবে না। আমাদের বাড়িতে টুথপেস্টের যে খালি প্যাকেট থাকে ভুল করেও ফেলবেন না। কিছুটা পরিমাণ ডবল টেপের সেলো টেপ বা নর্মাল টেপ দিয়ে এইভাবে লাগিয়ে নিন। তারপর রান্নাঘরের যে কোনো দেয়ালে আপনারা এইভাবে টুথপেস্টের খালি প্যাকেট ফিক্সড করে নিন। কী কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা গ্যাস লাইটার ব্যবহার করি, এখানে সেখানে রাখলে, জলের মধ্যে রাখলে নষ্ট হয়ে যায়, খোঁজাখুঁজি করতে লাগে, তাই নির্দিষ্ট জায়গায় রাখলে খোঁজাখুঁজি করতে হবে না। ভাত রান্না করার পর অনেক সময় দেখবেন ভাত হয়তো একটু নরম হয়ে যায়, ফুটে যায়, তখন দেখতে কিন্তু সেই ভাত খেতে কিন্তু একদম ভালো লাগে না। ভাতের মধ্যে বরফ দিয়ে দিন, না হয় ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিন, তারপর ভাতের ফ্যানটা ঝরান, দেখবেন ভাত আপনাদের যেটা নরম হয়ে গেছিলো খুব সুন্দরভাবে আবার ঝরঝরে হয়ে যাবে, আর ভাতটা খেতেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঘুম থেকে উঠেই কি মেঝোতে বিছানা থেকে পা রাখলেই প্রচুর পরিমাণে পায়ের তলাতে ব্যথা করে, কিংবা গোড়ালি যন্ত্রণা, ঘাড়ে অসহ্য ব্যথা, কিংবা পিঠে খুব ব্যথা জন্য আপনারা ব্যথা কমানোর পেন কিলার খেয়ে থাকেন? হাঁটু যে যন্ত্রণাই হোক কিংবা কোমরে ব্যথাই হোক, যে কোনো জায়গার ব্যথার থেকে এখন আপনারা খুব সহজেই আরাম পাবেন। একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেরকমই কিন্তু বন্ধুরা, উচ্ছের সবজি যেরকম আমাদের সুগার নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে আমাদের শরীরকে ঠান্ডা রাখে, সুস্থ রাখতে সাহায্য করে। আর উচ্ছের সবজি আমরা যদি ঠিকঠাক মতো ব্যবহার করি, আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার থেকে খুব সহজেই আরাম পাবো। কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই। কারণ এখন ব্যথা কমানোর জন্য আমরা নানা রকম ব্যথা কমানোর ওষুধ খাই, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করলে অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, ব্যথাও কমে যাবে, শরীরও সুস্থ থাকবে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটি উচ্ছে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটি গ্রেটার। সবার প্রথমে কি করব, এই যে উচ্ছের গায়ের যে সবুজ এটা রয়েছে, সামান্য পরিমাণে একটু গ্রেট করে নিয়ে নেব। এখানে আমাদের ধীরে ধীরে এইভাবে গ্রেট করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি ধীরে ধীরে বেশ কিছুটা অংশ গ্রেট করে নিয়ে নিলাম। 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এটা একদিন তৈরি করলে 3-4 দিন ইউজ করতে পারবেন। আশা করছি 2 থেকে 3 দিনই যদি রেমেডিটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন, ব্যথার থেকে আরাম পাবেন। এই যে গ্রেট করে রেখেছি, এটা পরে ব্যবহার করছি, সাইডে রেখে দিলাম। এবার এই যে উচ্ছের ভেতরের যে সাদা অংশটা থাকে, এই অংশটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অংশটাকে ভুল করেও ফেলবেন না। দেখুন আমি ভেতরের সাদা অংশটাকে এইভাবে কেটে নিলাম। আপনারা চাইলে ছুরি দিয়েও বা চামচ দিয়েও এই অংশটাকে এইভাবে বের করে নিতে পারেন। এবার কি করব, আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম। এই যে ভেতরের বীজ সমেত যে সবুজ অংশটা, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অন্যান্য ভিটামিনস মিনারেলস থাকে, যেটা আমাদের হাড়ের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। 1 গ্লাস পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম আমি নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে নিতে হবে। এবার এই জলটাকে কিভাবে অ্যাপ্লাই করব, এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, একদম লো ফ্লেমে এই পাত্রটা আমি বসিয়ে দিলাম। এবার বেশি সময় নয়, 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন। আর এই জলটা আপনারা 3-4 দিন ব্যবহার করতে পারবেন, ফেলার প্রয়োজন নেই। যখনই আপনারা ব্যবহার করবেন জলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যতটা গরম সহ্য করতে পারি। দেখুন এখানে আমার জলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে নেব। এখন যেহেতু একটু বেশি গরম রয়েছে, তাই হালকা ঠান্ডা করে নিতে হবে, যতটা গরম সহ্য। উচ্ছের যে অংশটা আমি গ্রেট করে নিয়েছি,
এর মধ্যে কিন্তু উচ্ছের রসটাও রয়েছে। আর উচ্ছের রস ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে মোচকা লাগা ব্যথা হোক কিংবা বাতের ব্যথা। একটি পাত্রের মধ্যে আমি 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আর এই রসুন কিন্তু বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, গোড়ালি ব্যথা, যে কোনো ব্যথার থেকেই আরাম দিতে সাহায্য করে। খুব ভালো করে রসুনটাকেও গ্রেট করে নিয়ে নিলাম। 1/2 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি জোয়ান। বন্ধুরা আপনারা গুগলেও সার্চ করবেন, জোয়ান কিন্তু ব্যথা কমাতে দারুণ কার্যকারী। জোয়ানের যে রস সেটা আমাদের ব্যথা টেনে বের করতে সাহায্য করে। জোয়ান যেরকম খেলে আমাদের গ্যাস অম্বল তো কম হয়ই, সেই সঙ্গে হাড় মজবুত করতেও সাহায্য করে। কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ব্যবহার করব সরিষার তেল। এখানে আপনারা চাইলে তিলের তেল ব্যবহার করতে পারেন। তিলের তেলও কিন্তু ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য। এইভাবে তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, একদম লো ফ্লেম করে দিতে হবে। আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে তেলটা তৈরি করতে হবে। এটা তৈরি করে রাখলে সহজে নষ্ট হয় না, অনেক দিন ইউজ করতে পারবেন। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করুন। এই ঘরোয়া রেমেডি টোটকাটা তো অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের শরীরের হাড় ভঙ্গুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবেন। প্রত্যেক দিন আধ ঘন্টার জন্য সকালে সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। সকালে সূর্যের আলো কিন্তু ভিটামিন ডি এর মেন উৎস। আর এটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করব, যাতে তেলটা আমাদের পুড়ে না যায়। যখন তেল তৈরি হয়ে যাবে দেখবেন তেলের পরিমাণ বেড়ে যাবে, তখন বুঝতে হবে তেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সেই মুহূর্তে আমরা এটাকে বন্ধ করে দেব। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই হালকা একটু ঠান্ডা করে নেব। তেলটাকে যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে। হাঁটু ব্যথা, কোমর ব্যথায় আমরা অনেকেই ভীষণ কষ্ট পেয়ে থাকি। ব্যথা কমানোর জন্য অনেক দামি দামি পেন কিলার ওষুধও খাই। কিছুদিন হয়তো ব্যথা কম থাকে, তারপরেই দেখা যায় ব্যথা যেইকে সেই। শুধু হাঁটু ব্যথা, কোমর ব্যথা নয় বন্ধুরা, আমাদের এই যে এইসব জায়গায় মাংসপেশিতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। মহিলারা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবাড়ি করলেও দেখবেন গোড়ালিতে ব্যথা করতে থাকে। বা আমরা যখন রুটি বেলি দেখা যায় যে আমাদের যে হাতের কবজি আছে না, কবজিতে রুটি বেলতে গিয়ে ব্যথা করে, কিংবা তরকারি নাড়াচাড়া করতে গিয়ে ব্যথা করে। যে জলটাকে গরম করে নিয়েছি সেই জলের মধ্যে এখানে আমি একটি কাপড় ডুবিয়ে নেব। আর যতটা গরম জল আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই এখানে আমাদের গরম করে নিতে হবে। এবার আমরা কি করব, যেখানে আমাদের ব্যথার জায়গায় এইভাবে গরম সেক দিতে হবে। এই যে এখানে নুন দেওয়া রয়েছে, উচ্ছের ভেতরের বীজের অংশ রয়েছে, এইভাবে যদি সেক করতে পারেন বন্ধুরা, কোমরে ব্যথাই হোক কিংবা আপনাদের হাঁটু ব্যথা বা মাংসপেশির ব্যথা, দেখবেন ব্যথা আপনাদের 50% কমে যাবে। এইভাবে গরম সেক দিলে কিন্তু নার্ভ সচল থাকে, রক্ত চলাচল ভালো হয় ব্যথার জায়গায় আরাম পেতে। তাই এইভাবে গরম সেক ব্যবহার করে দেখতে পারেন একবার। ভালো করে ব্যথার জায়গায় কোমরে বা হাঁটুতে সেক করে নেওয়ার পর এই যে আমরা তেলটা তৈরি করে নিয়েছি, এই তেলটা কি করব, ব্যথার জায়গায় এইভাবে নিয়ে নেব। আর যখনই আপনারা ব্যবহার করবেন তেলটা গরম করে নেবেন। রোজ রোজ তৈরি করার প্রয়োজন নেই, একদিন তৈরি করে
3-4 দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি 3-4 দিন অ্যাপ্লাই করলেই দেখবেন ব্যথা আপনাদের কত সহজেই চলে গেছে। এইভাবে ভালো করে না মালিশ করতে হবে। মালিশ করলেও দেখবেন নার্ভ সচল থাকে, রক্ত চলাচল ভালো হয়, তাহলেও ব্যথা কমতে ভীষণ সাহায্য করে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় ভালো করে মালিশ করে নিন। তারপর কি করব, জায়গাটা যাতে অনেকটা সময় গরম থাকে এর জন্য আমরা এটাকে এইভাবে বেঁধে রেখে দেব। বেঁধে আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিন। আমি এখানে কিছু সময় বেঁধে রেখেছিলাম, এবার আমি খুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে জল দিয়ে ধোবেন না, যদি জল দিয়ে ধুতেই হয় গরম জল করে নিন, উষ্ণ গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন। 2 বার করে এটা অ্যাপ্লাই করুন দিনে, আর পরপর 3-4 দিন করুন, দেখবেন কতটা আরাম পেয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের গোড়ালি ব্যথা করে, আমরা মহিলারা অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবাড়ি করি, সেক্ষেত্রেও আপনারা এই যে তেলটা নিয়ে নিন। এই তেলটা সামান্য পরিমাণ নিলেই কিন্তু দেখবেন ম্যাজিকের মতো কাজ করে। তেলটা দিয়ে এইভাবে ডলে গোড়ালিতে মালিশ করুন। এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, বিশ্বাস করে আশা করছি। পায়ের পেছন দিকটায় এই দেখবেন যে মাংসপেশিটা আছে না, এই মাংসপেশিতে দেখা যায় ভীষণ যন্ত্রণা করতে থাকে বন্ধুরা। এই যে গোড়ালির নিচ মানে নিচ পর্যন্ত দেখবেন অসহ্য যন্ত্রণা হয়, এই যে এই জায়গাগুলোতে হাঁটুর নিচের দিকটায়। তাই কি করব, এই যে আমরা তেলটা তৈরি করে নিয়েছি, এই তেলটাকে যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম তেলটা নিয়ে নিতে হবে। এইভাবে নিয়ে ভালো করে ডলে, এইভাবে ভালো করে কিন্তু ডলে মালিশ করতে হবে। তাহলে দেখবেন এই যে মাংসপেশিতে ব্যথা হয়, এই ব্যথাটা খুব তাড়াতাড়ি কমতে সাহায্য করবে। কোনো রকম ব্যথা কমানোর ওষুধ খেতে কিন্তু হবে না। এইভাবে তেলটা দিয়ে 2-3 দিন মালিশ করুন, আরাম লাগবে। আপনারা কখনো ব্যালন চাকি ছাড়াই একসঙ্গে 15-20টা লুচি বেলেছেন? আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়াবিনের প্যাকেট কিংবা আটার প্যাকেট আসে, এই ধরনের প্যাকেটগুলোকে ভুল করেও আপনারা ফেলবেন না, ছোট ছোট করে টুকরো করে নিন। এবার সামান্য পরিমাণ একটু তেল আমরা লাগিয়ে নেব। তারপর কি করব, একটি একটি করে লুচি তৈরি করার লেচি দেব, সেই সঙ্গে ওপর থেকে একটি একটি করে পলিথিন দেব। এইভাবে একটি একটি করে লুচির লেচি দিতে হবে আর পলিথিন দিয়ে দিতে হবে। কোনো রকম এখানে আমাদের ব্যালন চাকের কিন্তু প্রয়োজন পড়বে না। উপর থেকে একটি প্লেট বা থালা নিয়ে নিন, প্লেট বা থালা দিয়ে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন কত সহজেই পারফেক্ট লুচি আপনারা তৈরি করে নিতে পারছেন বন্ধুরা। এই দেখুন, আমি এবার দেখাচ্ছি একসঙ্গে কতগুলো লুচি আমরা এখানে তৈরি করে নিয়েছি। আইডিয়াটি যদি ভালো লাগে, সময় কম থাকলে আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন। এতে সময়ও কম লাগে আর আপনাদের কাজটাও অনেকটাই সহজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা মাছ কাটতে যাই, সবজি কাটতে যাই, আমাদের হাত কেটে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন, সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে হাত কেটে গেলে সেই হাত দিয়ে আটা মাখা যায় না, তাই আটাতে হাত লাগানোর প্রয়োজন আপনাদের পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ডাল ঘুটনি থাকে, ডাল ঘুটনির সাহায্যে আপনারা খুব সহজেই আটাটা এইভাবে মেখে নিতে পারেন। এতে আপনাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না আটাতে, আর খুব সহজেই আটাটাও আপনারা এইভাবে গোল গোল ঘোরালে মাখা হয়ে যাবে। এই দেখুন, আমি এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। তাই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। দেখুন কত পারফেক্টভাবে এখানে আমার আটা মাখা হয়ে গেল। আম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যে আমটা খাই, সেই আমটা কাটতে গেলে অনেকটা সময় লাগে, আর আমের খোসা ছাড়াতে গেলে খোসার মধ্যে অনেকটা আম আমাদের নষ্ট হয়। তাই আপনারা একটি কাজ করতে পারেন, আমটাকে এইভাবে আঠির দিকের সাইড দিয়ে এইভাবে কেটে নিন। তারপর এইভাবে ছুরির সাহায্যে আমটাকে আপনারা পিস পিস করে নিন। তারপর নিয়ে নিন একটি চামচ, চামচ দিয়ে আপনারা খুব সহজেই এইভাবে আমটাকে খোসার থেকে আলাদা করে নিতে পারবেন। এতে আপনাদের আমের পিসগুলোও ভালো হবে,
খোসার মধ্যে আপনাদের একটিও আম কিন্তু নষ্ট হবে না। তাই ভালো লাগলে বন্ধুরা ট্রাই। আমাদের বাড়িতে অনেক পুরনো কাপড় থাকে, পুরনো শাড়ি থাকে, গেঞ্জি ওড়না থাকে। দেখা যায় পুরনো হয়ে গেলে আমরা সেগুলোর ব্যবহার করি না। তা এই ধরনের পুরনো শাড়ি, কাপড়, ওড়না কিংবা গেঞ্জি দিয়েই তৈরি করে নিতে পারি খুব সুন্দর পাপোশ। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। আমি দুটো ওড়না নিয়েছি, একটা শাড়িও ব্যবহার করব। সবার প্রথমে বিছানার চাদরের কিছুটা অংশ সরু করে কেটে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের লাঠি থাকে, লাঠি, প্লাস্টিকের লাঠি নিয়েছি বা যে কোনো কিছুই নিয়ে নিন, নিচের দিকটায় ছিদ্র করে নেবেন। সুচ সুতোর সাহায্যে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি, ছিদ্রর মধ্যে কাপড়টা ঢুকিয়ে ভালো করে টাইট করে সেলাই করে নিতে হবে। পরে কিন্তু এই সেলাইটা আমাদের খুলে দিতে লাগবে। ভালো করে সেলাই করা হয়ে গেছে। এবার প্রথমে দুটো ওড়না ব্যবহার করব। ওড়নাটাকে এইভাবে ধরে নিয়েছি, সুচ সুতো নিয়ে নেব আর সুচ সুতো দিয়ে দুটো ওড়নাকে ভালো করে আমি এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি। আমাদের এখানে ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে। দেখুন এখানে সেলাই হয়ে গেছে। এবার দুটো ওড়নাকে এইভাবে নিচে রাখবো। নিচে রেখে প্রথমে যে লাল কালার, পিঙ্ক কালারের ওড়নাটা নিয়েছি সেটাকে দেখুন এইভাবে আমাদের ঘোরাতে হবে। আর যে আমি প্লাস্টিকের পাইপটা নিয়েছি তার মধ্যে পেঁচিয়ে নেব। এইভাবে দুটো ঘর তুলব। সবার প্রথমে পিঙ্ক কালারের দুটো ঘর তুলে নিলাম, পিঙ্ক কালারের ওড়নার। তারপর যে হোয়াইট কালারের ওড়নাটা ব্যবহার করেছি সেটারও আমি দুটো ঘর তুলে নেব। এই যে প্রথমে একটা ঘর তুললাম, তারপর আরও একটি ঘর এইভাবে তুলব। আর ঘরগুলোকে একটু টাইট করে তুলতে হবে। আর ঘর তোলার পর এইভাবে ঘরগুলোকে নিচের দিক দিয়ে, যে নিচে কাপড় লাগিয়ে মানে সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়ের মধ্যে সেট করে নেব। এই দেখুন আমি এটাকে সেট করে নিলাম। সাদা কালারের ঘর করার পর তারপর আবারও আমরা যে গোলাপি কালারের কাপড়টা নিয়েছি মানে পিঙ্ক কালার, সেটাকে আমি এইভাবে ঘর করে এই পাইপের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের বুনতে হবে। এটা বুনতে কিন্তু বেশি সময় একদম লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এই দেখুন আবারও আমি পিঙ্ক কালারটা করলাম, তারপর হোয়াইট কালারের এইভাবে ঘর করে নেব। আর অবশ্যই আবারও বলছি টাইট করে কিন্তু এটাকে করতে হবে যাতে কোনোভাবেই ঢেলা না থাকে। তাই এটাকে আমি এইভাবে টাইট করে ঘর করে নিচ্ছি। হোয়াইট কালারটা শেষ হওয়ার পর আবারও পিঙ্ক কালারের ঘর করে নেব। আপনারা চাইলে শুধু ওড়না দিয়েও 3-4টে ওড়না দিয়েও করতে পারেন কিংবা শুধু শাড়ি দিয়েও করতে পারেন। আমি এখানে দুটো ওড়না আর একটি শাড়ির ব্যবহার করব। এইভাবে ওড়নাটা যখন পুরোপুরি আমার তৈরি করা হয়ে যাবে, নিচে নামিয়ে নিয়েছি পুরোটা ওড়নায়। এবার আমি নিয়ে নেব একটি শাড়ি। একটি শাড়ি আমার একটা দিক হলুদ কালার আর একটা দিক আকাশি কালার। এই শাড়িটাকে মাঝখানটায় রেখে যে প্রথমে আকাশি কালারটা আছে সেটাকে আমি এইভাবে দেখুন বুনে নিচ্ছি দুটো ঘর প্রথমে। তারপর হলুদ কালারেরও আবার আমি এইভাবে দুটো ঘর বুনে নেব। একইভাবেই আমাদের বুনতে হবে, যেরকমভাবে ওড়নাটাকে আমরা বুনেছি ঠিক একইভাবেই। আর এটা তৈরি করতে মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তার মধ্যেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে পুরোটা শাড়ি আমরা এইভাবে বুনে নেওয়ার পর ওড়নাটাকে যেরকম আমরা নিচের দিকটায় নামিয়ে নিয়েছি, নিচের কাপড়ের দিকটায়, ঠিক সেরকম শাড়িটাকেও আমরা এই যে এইভাবে নিচের কাপড়ের দিকটাতে নামিয়ে নেব। আর ওপরের দিক থেকে পুরোটা শাড়ি আমরা এইভাবেই বুনতে থাকব। পুরোটা শাড়ি যখন আমার পুরো কমপ্লিট করে বোনা হয়ে যাবে তখন আমরা এটাকে পুরোটাই নিচের দিকটায় নামিয়ে নিতে হবে। তারপর
আমরা প্রথমেই দেখুন যে কাপড়টা আমি প্লাস্টিকের পাইপের সঙ্গে গিট দিয়ে আটকে নিয়েছিলাম, এই দেখুন পুরোটা নামিয়ে নিলাম। নিচের থেকে আমি এইভাবে টেনে নিচ্ছি। যে কাপড়টা সেলাই করেছিলাম সেই কাপড়ের সেলাইটা এবার আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। এই দেখুন কেটে নিলাম। এবার কাপড়ের যে শেষ মাথা রয়েছে শেষ মাথাটার সঙ্গে মাঝখানের যে কাপড়টা সেটাকে আমাদের এইভাবে দেখুন বিনুনি মতো করে নিতে হবে। যেরকম আমরা চুলের বিনুনি করি ঠিক সেরকমই বিনুনি এখানে আমি করে নিচ্ছি। বিনুনিটা করা হয়ে গেলে শেষ মাথায় সুচ সুতো নিয়ে নেব। সুচ সুতো দিয়ে মানে ভালো করে টাইট করে এটাকে সেলাই করে নেব। দেখুন টাইট করে সেলাই করে নেওয়ার পর আপনারা চাইলে এইভাবেও এটাকে ঘোরাতে পারেন, বা আপনাদের যে দিকটা পছন্দ। এখানে আমি সাদা আর পিঙ্ক কালারটাকে, গোলাপি কালারটাকে মাঝখানে দেব। তা সবার মাঝখানের যে কাপড়টা আছে, বিছানার চাদরটা নিয়েছিলাম, গোল করে গুটিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নেব সুচ সুতো। সুচ সুতোর সাহায্যে আমাদের এটাকে সেলাই করতে হবে। ধীরে ধীরে করে গোল ঘোরাবো আর ছোট ছোট করে সেলাই করব, যাতে সেলাইটা কোনোভাবেই বোঝা না যায়। আমি এখানে লম্বা করছি, আপনারা চাইলে ডিম্বাকৃতর যে পাপোশগুলো হয় সেরকম করে নিতে পারেন স্কোয়ার শেপে। তা আমি এখানে স্কোয়ার শেপে করছি না, এটাকে গোল করে করে নিচ্ছি। এইভাবে গোল ঘোরাচ্ছি আর এটাকে ছোট ছোট করে ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা মজবুত হয়, অনেক দিন টেকসই হবে, সহজে এটা নষ্টও হবে না, অনেক দিন কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো। দেখুন পুরোটা পাপোশ আমি গোল করে সেলাই করে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখতে। ভালো লাগলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। পুরনো কাপড়, বাড়িতে পুরনো ওড়না থাকলে পুরনো গেঞ্জি দিয়েও তৈরি করা যায়। আইডিয়াটি যদি একটু পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না।